ফ্যাক্টরিয়াল খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? যদি কোথাও লেখা থাকে n ফ্যাক্টরিয়াল, লেখা থাকে বলো n ফ্যাক্টরিয়াল, আমাকে বুঝতে হবে n গুণ করতে হবে n মাইনাস 1 গুণ করতে হবে n মাইনাস 2, n মাইনাস 2 করতে করতে একদম শেষ অবধি যেতে হবে, দ্যাট ইজ 3 2 1, তাহলে তুমি n ফ্যাক্টরিয়াল মান পাবে। এইভাবে যদি ভাবি তো এক ফ্যাক্টরিয়াল মান কত হলো? 1 ইনটু 1 1 না 1 এই শেষ 2 ফ্যাক্টরিয়াল মান কত হলো? 1 2 ইনটু 1 মানে 2 হলো। আর বলো 3 ফ্যাক্টরিয়াল মান কত হলো? 3 ইনটু 2 ইনটু 1 মানে কত হলো? 6 হলো। আর যদি বলি 4 ফ্যাক্টরিয়াল মান কত? তাহলে 4 ইনটু এটাই 24 হবে। 5 ফ্যাক্টরিয়াল মান কত তাহলে বলো? 5 ইনটু 24 মানে কত হলো? 120। 6 ফ্যাক্টরিয়াল মান কত হলো? 720। 720। 8 ফ্যাক্টরিয়াল মান কত হলো? 7 ফ্যাক্টরিয়াল মান 1040। এইভাবে করে প্রত্যেকটা ফ্যাক্টরিয়াল মান তোমরা কিন্তু ইজিলি বের করতে পারবে। একটা হচ্ছে ফ্যাক্টরিয়াল। আরেকটা জিনিস আছে, সেটা কি? সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে NPR এর মান বের করা, ঠিক? NPR এটা খুব ইম্পর্টেন্ট জানা। NPR এর মানে কি করে ক্যালকুলেট করতে হয়? মানে n সংখ্যক আইটেম থেকে যদি 8 সংখ্যক আইটেম নিয়ে তাদেরকে পারমুট করে বিন্যাস করি তাহলে NPR হবে। তাহলে NPR এর মান কি হবে বলো? এর আগের দিন লিখেছিলাম, বলো। হবে হচ্ছে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। নিচের rটাকে বিয়োগ করবে, রাইট? এই rটাকে বিয়োগ করবে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। মনে রাখতে হবে কিন্তু এটা n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? যেমন আমি তোমাকে যদি বলি বের করো 7p5 মানে 7p5 বের করো, মানে p এর মাথার উপরে 7 আছে, 7p5, তাহলে এটা কি হবে বলো? বলো সূত্র অনুযায়ী উপরটা n নিচেরটা r, তো 7 ফ্যাক্টরিয়াল বাই কত হবে বলো? 7 মাইনাস 5 মানে 2 ফ্যাক্টরিয়াল। n মাইনাস r না, n মাইনাস r 2 ফ্যাক্টরিয়াল। এখন এটাকে করলে কি হবে বলো? তাহলে 7 ইনটু 7 ফ্যাক্টরিয়াল তো একবারেই তোমাদের মুখস্থ আছে। কত 7 ফ্যাক্টরিয়াল? 720। 5040। 5040 কে 2 দিয়ে ভাগ করো, কত হবে? 2500 কত বলো? এটা হচ্ছে তোমাদের পিছের ফ্যাক্টরিয়াল মান, বলো যে 75 এর মান। এভাবে করে প্রত্যেকটা মান বের করতে হবে। আমাকে একটা বের করে দাও 8p3, এটা ক্যালকুলেট করো। 8p3 কত হচ্ছে? 8p3 8p3 কত হবে বলো? তাহলে সূত্র অনুযায়ী কি হবে? প্রথম এটা হচ্ছে n, নিচেরটা হচ্ছে r, উপরেরটা n নিচেরটা r, তাহলে কি হবে? 8 ফ্যাক্টরিয়াল মানে উপরে 8 ফ্যাক্টরিয়াল বাই 5 n মাইনাস r মানে 5 হবে না, আর থেকে 3 বাদলে 5, তাহলে এটাকে এক কাজ করো
8 কে ভাঙো তাহলে 8 ফ্যাক্টরিয়াল কি হবে 8 গুণিত 7 গুণিত 6 আর নিচে যেহেতু 5 ফ্যাক্টরিয়াল কে দেখে নিয়েছি ভালো করে শোনো তাহলে তার পরের গুলোকে আর লিখলাম না 5 4 3 2 1 লিখতো তো কিনা তাহলে সেটাকে একবারে 5 ফ্যাক্টরিয়াল লিখে দিলাম 3 ছিল তো 8p3 হ্যাঁ তুমি 5 দিলে যে কোথায় ওই পাবো যে n n r হয় না এখানে n r দিতে হবে তাহলে এখানে আমি এখানে লিখতে পারতাম 5 4 3 2 1 অবধি লিখতে পারতাম কিন্তু ওটা মানে তো 5 ফ্যাক্টরিয়াল না 5 থেকে 1 অবধি গেলে কি হবে বলো 5 ফ্যাক্টরিয়াল মানে কি বলো 5 থেকে 4 3 2 তো ওটাকে এই নিচের 5 ফ্যাক্টরিয়াল কাটার জন্য এইটাকে ডাইরেক্ট 5 ফ্যাক্টরিয়াল লিখে দিলাম কেটে দেব বুঝতে পারছো আমি কি বললাম তো 5 ফ্যাক্টরিয়াল কেটে দিলাম 56 into 6 কত হবে 6 3 তাহলে এটা হচ্ছে 8p3 এইভাবে করে তোমাকে কি করতে হবে বলো p এর মান বের করতে হবে ঠিক আছে সাপোজ মনে করো যদি আর একটা জিনিস তুমি তাহলে এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল এটা হচ্ছে npr আর একটা জিনিস বের করার চেষ্টা করতে হবে সেটা হচ্ছে ncr কম্বিনেশন জন্য এটা লাগবে ncr কি লাগবে বলো ncr তাহলে ncr খুব ইম্পর্টেন্ট এই তিনটা জিনিস ফ্যাক্টরিয়াল npr ncr এটা মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল আগেরটার মতো n r তো অবশ্যই দিতে হবে n r ফ্যাক্টরিয়াল আরেকটা নিচে যেটা আছে r এটা মনে রাখতে হবে আগেরটার সাথে এটা পার্থক্য কি এখানে দেখো উপরে n ফ্যাক্টরিয়াল ছিল দেখো নিচে n r ফ্যাক্টরিয়াল ছিল শুধু খালি একটা r ফ্যাক্টরিয়াল এক্সট্রা দিয়ে দিয়েছে এটাই হচ্ছে n r ncr ঠিক তাহলে যদি তুমি এখন ncr বের করতে চাও তাহলে প্রশ্ন কেমন হবে কোশ্চেন করবো যে এখন তো অ্যালজেব্রা এগুলো না পারলে এগুলো পারো না কোশ্চেন অ্যানসার বের করতে ncr তাহলে আমাকে বের করে দাও ncr তাহলে যে 5c2 এটা বের করে দাও 5c 5 থেকে c এর মাত্র পড়ে 5c2 বের করে দাও বের করে দাও তাহলে কি হবে বলে দেন 5 ফ্যাক্টরিয়াল উপরে 5 ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল ডাটা দিতে হবে 5 ফ্যাক্টরিয়াল আর নিচে n r প্রথমে n r নাও তাহলে কত বলো 3 ফ্যাক্টরিয়াল উপরটাকে n নিচেরটাকে r বিয়োগ করো 3 ফ্যাক্টরিয়াল আর একটা r ফ্যাক্টরিয়াল নিচেরটা দিয়ে দিবে এটাই ক্যালকুলেট করতে ভালো করে তাহলে এখানে যদি তুমি ক্যালকুলেট করো 5 ফ্যাক্টরিয়াল মানে কত 5 4 তারপর 3 2 1 এটাকে 3 ফ্যাক্টরিয়াল লিখে দিলাম নিচে 3 1 ফ্যাক্টরিয়াল দিয়ে কাটবো বলে আর 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2 তাহলে এটা কেটে দিলাম 2 দিয়ে কাটলাম 2 2 4 তাহলে কত হলো কি সবাই বুঝতে পারছো 5 × 2 মানে 10 তো এই পরে সবগুলো ভেঙে ভেঙেও কাটতে পারো তোমার ইচ্ছা কত হলো বলো 10 5c2 বের করা শিখতে পারলে তাই npr ncr এগুলো বের করা শিখতে হবে যেমন ফর এক্সাম্পল আরেকটা দেই যদি আমি তুমি আমাকে বের করে দেবে 7c5 7c5 দেখো 7c5 এগুলো সরাসরি কোশ্চেন চলে আসবে 7c5 7
তাহলে 7c5 যদি বের করতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে? উপরে তো n ফ্যাক্টরিয়াল, তার মানে 7 ফ্যাক্টরিয়াল, নিচে নিচে মানে নিচে কত বলো? n r মানে 2 ফ্যাক্টরিয়াল ইনটু r ফ্যাক্টরিয়াল, মানে নিচেরটা r, এটা n আর এটা r। কি লিখতে হবে? উপরে n ফ্যাক্টরিয়াল লিখতে হয়, উপরে n ফ্যাক্টরিয়াল, নিচে n r ফ্যাক্টরিয়াল লিখতে হয়। তাহলে ঠিক আছে, তাহলে এখানে কত হলো? 7 ফ্যাক্টরিয়াল মানে কত? 7 ইনটু 6, নিচে 5 ফ্যাক্টরিয়াল কাটবো বলে 5 ফ্যাক্টরিয়াল এখানে লিখে দিই। বুদ্ধি করে তুমি এর 5 4 3 2 1 লিখে কাটতে পারো। আর 2 ফ্যাক্টরিয়ালকে 2 লিখলাম, কারণ 2 ইনটু 1 মানে 2, আর 5 ফ্যাক্টরিয়ালটা 5 ফ্যাক্টরিয়াল লিখে দিলাম। 5 ফ্যাক্টরিয়াল কেটে গেল, 2 দিয়ে কাটলাম, 3 2 6, 3 সাথে 21। হলো? ধীরে ধীরে ইম্পর্টেন্ট ফিচারগুলো পড়াবো। দুটো ইম্পর্টেন্ট ফিচার আজকে পড়াই এনসিআর, ঠিক? একটা ইম্পর্টেন্ট ফিচার ধরো কোথায় যদি এন সি আর লেখা থাকে, কি বললাম? কোথায় যদি এন সি আর লেখা থাকে সেটা অলওয়েজ সমান হবে কার সঙ্গে? এন সি এন মাইনাস আর এর সঙ্গে। এটা একটা ইম্পর্টেন্ট ফিচার, মনে রাখবে। এনসিআর অলওয়েজ এনসি এন মাইনাস আর এর সঙ্গে সমান। কি বললাম? এনসিআর অলওয়েজ এনসি আর না এন মাইনাস আর এর সঙ্গে সমান। যেমন আমি যদি তোমাকে বলি, এটার উদাহরণ দিই আমি, অ্যাজ ফর এক্সাম্পল এটার উদাহরণ দিচ্ছি। এনসিআর আমি যদি বলি 7c3, তাহলে এনসিআর এটা কার সঙ্গে সমান হবে বলো? এনসি 7c 4 এর সঙ্গে সমান, n মাইনাস r এর সঙ্গে সমান, n মাইনাস বোঝা গেল আমি কি বললাম? এই দুটো অলওয়েজ ক্যালকুলেট করব, সেম বেরাবে, ঠিক আছে? তারপরে ধরো কোথায় আমি লিখছি, হ্যাঁ 11c9 কার সঙ্গে সমান হবে কে বলতে পারবে? এটার সাথে যদি কম্পেয়ার করি, হ্যাঁ 11c n মাইনাস r, অলওয়েজ এগুলো কি হবে বলো? মনে থাকবে। আমার প্রয়োজন আমি কোথাও কিন্তু এটা করে দেব। হলো একটা প্রপার্টি, এটা গেল। এগুলো তো एग्जांपल। 1 নম্বর এখানে 1 নম্বর লিখে দাও, 1 নম্বর প্রপার্টি এনসিআর। 2 নম্বর প্রপার্টি একটা লেখো, 2 নম্বর। আরো পড়াবো ধীরে ধীরে সব পড়াবো। লেখো NC2, এটা ডাইরেক্ট একবারে বের করা যায়, কিচ্ছু করবে না। n ইনটু n মাইনাস 1/2 করলেই এটার মান বেরিয়ে যাবে, তোমার ভাঙার দরকার খুব কাজে লাগবে। NC2 কি বললাম? NC2 বের করার নিয়ম কি? n ইনটু n মাইনাস 1/2, এটা 2 নম্বর। এগুলো যদি উদাহরণ, এগুলো বক্স থেকে সরিয়ে দিই, হ্যাঁ। অলওয়েজ NC2 এর মান কত হবে বলো? NC2 এর মান কত হবে? অলওয়েজ n ইনটু n মাইনাস 2। আমি যদি বললাম 5C2 বের করো, মানে বের করতে দিয়েছিলাম কোথায় 5C2? এই যে 5C2 বের করে 10 বের করেছিলাম। তাহলে আমি বললাম নিচে যদি 2 থাকে, উপরে যাই থাকে, নিচে যদি মানে r এর মান যদি 2 থাকে, তাহলে কি হবে NC2 এর মান? 5 into 4 5 তাহলে n মানে কত বলো? 5, উপরেরটা সবসময় n, এটা উপরেরটা সবসময় n ইনটু n মাইনাস 1 মানে কত? 4/2। একবারে বেরিয়ে যেত না 10।
10 বুঝা গেল? বুঝতে পেরেছি বলনি? আমি তোমাদেরকে বললাম 11C2 বের করে দাও, 11C2 তাহলে কত হবে? তাহলে কি হবে বলো? n টা কত? উপরেরটা হচ্ছে n, তাহলে কি ছিল? n * n - 1, 11 * 11 - 1 মানে কত বলো? 10 বাই 2। তাহলে 2 দিয়ে যদি কাটবে এটাকে 5 11 কত বলো? 50। অ্যানসার বেরিয়ে গেল 50। এই দুটো জিনিস খুব ভালো করে মানে মাথায় রাখো। আমি সাপোজ তোমাকে এখন বুদ্ধি করলাম, এই দুটো মাথায় ঢুকেছে? আমি তোমাদেরকে একটা ক্যালকুলেশন দিলাম। আমি একটা ক্যালকুলেশন দিচ্ছি, বের করে দাও। 17C 15 এর মান বের করো। 17C 15 এর মান বের করো। সতেরো সি 15 মান চেষ্টা করো বের করা। ওই দুটো ফর্মুলাকে কাজে লাগে। তুমি এমনিও বের করতে হবে, এর সূত্র সেটাও অ্যাপ্লাই করতে হবে। n থেকে k বাই n মাইনাস r থেকে k বাই r করতেই পারো। তাহলে কি হবে দেখো, আমি 17C 15 কে কি 17C2 লিখতে পারবো? লিখতে পারবো কি পারবো না বলো? 17C 15 কে 17C2 লিখতে পারবো? লিখতে পারবো, ডেফিনেটলি লিখতে পারবো। কেন? এখানে দেখো যে কিভাবে লিখতে পারবো বলো? NCR = NC n মাইনাস r। তার মানে কি 11C 9 থাকলে এটাকে দুটোকে বিয়োগ করে এখানে লিখতে হয়, মানে এই দুটোর যদি যোগফল যেন পরেরটা হয়। 7C 3 থাকলে 7C 4 লেখা যায়, মানে উপরেরটা থেকে বিয়োগ করে লেখা যায়। তাহলে এটাও 7C 15 কে 7C 17C 2 লেখা যায়। এই দুটোর যোগফল যদি 17 হয়ে যায় কোনো ভুল নেই, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? তাহলে এখন 17C2 এর মান তো একবারে বের করা আমরা জানি। 17 ইনটু কি 2 থাকলে কি বের করতে হবে? 17 ইনটু 17 মাইনাস 1 মানে 16 বাই 2। তার মানে 2 দিয়ে কাটলে কত হবে বলো? 8। কত 56 বের করতে না 136 17C2। বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। বুঝছেন? এবার অঙ্ক তো অঙ্কের ক্ষেত্রে তোমাদের কি শিখিয়েছিলাম? সাপোজ মনে করো ধরো সাপোজ মনে করো কে আর আই টি টি আই টি আই কে ই, ঠিক আছে? আমি তোমাদেরকে বললাম এইগুলোকে অ্যালফাবেটগুলো কত রকম উপায়ে সাজানো যেতে পারে, ঠিক আছে? কত রকম উপায়ে সাজানো যাবে অ্যালফাবেটগুলোকে, দ্যাট ইজ বর্ণমালা সাজানো। এটা একদিন শিখেছিলাম কত রকম উপায়ে বর্ণমালাকে সাজানো যায় বলো। তাহলে কিভাবে সাজাতে হয়? প্রথমে কি করতে হয় বলো? আমি কি বললাম? কত রকম ভাবে বর্ণমালাকে সাজানো যায়, মানে কি কত রকম ভাবে তুমি লেটারগুলোকে অ্যারেঞ্জ করতে হবে। তোমার মনে হলো প্রথমে আর দিয়ে দিই, তারপরে কে, প্রথমে আর দেই, তারপরে কে, তারপরে আই টি আই কে দিই। এইভাবে এলোমেলো করে কত রকম ভাবে সাজাতে হবে। তোমার মনে হলো না কে দেবো, আর দেখি টি আই এটা চেঞ্জ করে দেওয়া, এ কে দিয়ে দিই। এরকম ভাবে বুঝতে পারছো কত রকম ভাবে এলোমেলো করা যাবে লেটারগুলোকে, বর্ণগুলোকে কত রকম ভাবে এলোমেলো করা যাবে, বুঝতে পারছো তো? তুমি এইভাবে করে কোনই বের করতে পারো না কত রকম ভাবে করা যাবে। এটা যেন নিয়ম শিখিয়েছি। কি নিয়ম শিখিয়েছি বলো? তাহলে এরকম ভাবে এই লেটারগুলোকে আগে পরে করে কত রকম ভাবে সাজানো যেতে পারে বলো। তাহলে তোমাকে প্রথমে লেটার গুনতে হবে, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে 7টা লেটার 7 ফ্যাক্টরিয়াল ভাবে এটাকে সাজানো যাবে।
যদি 7টা ডিস্টিংক্ট থাকতো, মানে 7টা আলাদা আলাদা লেটার থাকতো, তাহলে 7 ফ্যাক্টরিয়াল ভাবে সাজানো যেত। কিন্তু এই 7টা লেটারের মধ্যে রিপিট তো আছে, তাদেরকে পাল্টাপাল্টি করে তো বোঝা যাবে না না। দুটো আইকে আগে পড়ে করেও তো একবার সাজাতে পারো, দুটো আইকে একবার কিন্তু ওটা তো বোঝা যাবে না, ওটা তো কাউন্ট হবে না, তার জন্য ভাগ হয়। বুঝতে পেরেছো? এখন দেখো কতগুলো লেটার রিপিট আছে বলো দেখি। কে দুটো আছে, এই যে একটা কে, এই যে একটা কে দুটো আছে, তাহলে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। আর কোন লেটার রিপিট আছে? আই ও কটা আছে বলো? দুটো আছে, তাহলে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। তাহলে এটাকে যদি ভাগ করো, এটা যদি ক্যালকুলেট করো, তাহলে তোমার বেরিয়ে যাবে 7 ফ্যাক্টরিয়াল মানে কি? 7 থেকে গুণ করে কত অবধি বলো? 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। তুমি লিখেই দাও তোমার প্রয়োজন। 2 ফ্যাক্টরিয়াল কি কাটবে? 2 আর 2 কি? 2 ফ্যাক্টরিয়াল যদি 2 গুণিত 1, 2 গুণিত 1 2 ফ্যাক্টরিয়াল। আর এটা মানে কত বলো? এই 2 ফ্যাক্টরিয়াল মানে 2 গুণিত 1। তুমি এগুলো 1 না লিখে ডিরেক্ট 2 গুণিত। তাহলে নিচে হলো 2 গুণ 4, তাহলে এটা হচ্ছে 4, 4 তে 4 কেটে দাও। 2 গুণ 4 না? 4 কেটে দাও। তাহলে এবার দেখো কি থাকলো? 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 3 ইনটু 2 ইনটু, সেটাই বললে কত হবে বলো? 42 42 ইনটু 30, তার মানে কত হলো বলো? 2 গুণ 6 1260 রকম ভাবে তুমি কি করতে পারবে বলো? সাজাতে পারবে। বুঝেছো? এরকম ভাবে সাজানো সম্ভব। মনে পড়লে একটু তাহলে ডিরেক্ট অঙ্কে চলে আসি। আমরা বেসিক তো তোমাদের পড়িয়ে দিয়েছি, ডিরেক্ট আমরা যে অবধি পড়েছি সেই অবধি আমাদের তো এগুলো সব হয়ে গেছে না সাজানো, এগুলো জাস্ট রিমাইন্ড করে দেবো। হ্যাঁ, এটা একটা পড়া দেখো। অকশান শব্দটির বর্ণগুলিকে কতগুলি ভিন্ন বিন্যাসে সাজানো যাবে? বর্ণগুলি সাজানো না আগে পিছু করে কতভাবে লেখা যাবে যাতে করে স্বরবর্ণগুলো সর্বদা কি থাকবে বলো? একসঙ্গে। এবার একটা শর্ত দেওয়া আছে, স্বরবর্ণগুলো কি বলো? সর্বদা একসঙ্গে থাকবে। স্বরবর্ণগুলো তাহলে কি শর্ত দেওয়া আছে? স্বরবর্ণ একটা শর্ত দেওয়া আছে, আগেরটাতে কোনো শর্ত দেওয়া ছিল না। এবার বলেছে এমন ভাবে সাজাও স্বরবর্ণগুলি সর্বদা কি থাকবে বলো? একসাথে থাকবে। এটা হচ্ছে তোমার শর্ত। শর্ত অনুযায়ী তোমাকে সাজাতে হবে লেটার সাজানো মানে কি? বর্ণগুলোকে আগে পছে করে কত রকম ভাবে সাজানো যাবে। এবার অকশান শব্দটা আছে, শব্দ যদি তোমাকে কি দেওয়া আছে বলো? অকশান, এ ইউ সি টি আই ও এন, অকশান শব্দটা দেওয়া আছে। রাইট, সবাই বুঝতে পেরেছো? স্বরবর্ণগুলোকে একসঙ্গে, স্বরবর্ণ মানে ভাওয়েল, ভাওয়েলগুলোকে কি থাকতে হবে? স্বরবর্ণ মানে কি বলো? ভাওয়েল, ভাওয়েলগুলোকে কি করতে হবে বলো? একসঙ্গে। ভাওয়েল যদি এক থাকে তাহলে ভাওয়েলগুলোকে এক জায়গায় লেখো। প্রথম ভাওয়েল এ, তারপরে ইউ, তারপরে আই, তারপরে ও, এই কটা হচ্ছে ভাওয়েল। আর বাদ বাকিগুলো কনসোনেন্ট, সি টি এন, এই কটাই তো নাকি? 4 3 7 4 3 7, এটা কিন্তু টি, এটা আই ভেবে নিলাম টি। অকশান। তাহলে এবার এমন ভাবে সাজাতে হবে যেন এই 4টা স্বরবর্ণ সবসময় এক জায়গায় থাকে, এদেরকে স্প্লিট করা যাবে না, আলাদা করা যাবে না। এমন না যে এ এর এক জায়গায়, ও আর এক জায়গায়, এরকম ভাবে সাজানো যাবে না। মানে যত রকম ভাবে লেটারটাকে বানাও স্বরবর্ণগুলোকে এক জায়গায় থাকে। তার মানে কি? এদেরকে উইদিন এ প্যাকেট
একটা প্যাকেটের মধ্যে কি করতে হবে বলে দিতে হবে যে তোরা প্যাকেট থেকে বেরোবে না, তোরা যা যখন থাকবি চারজন একসঙ্গে থাকবে, আর নিজেরা আগে পরে হতে পারিস, ওটা আলাদা কথা। তাহলে এবার এবার তোমাকে এটাকে একটা লেটার হিসেবে কাউন্ট করতে হবে। তাহলে কটা লেটার আছে বলো? 1 2 3 4। তাহলে 4 ফ্যাক্টরিয়াল ভাবে তো এদেরকে সাজানো হবে চারটা ভাবে হলো। এবার প্যাকেট থেকে এরা বলবে আমাদেরকে সাজাবো না, আমরাও তো আগে পরে হতে পারি, প্যাকেটের মধ্যে তো আগে পরে হতে পারি, তাহলে আমাদেরকে সাজাবো। তাহলে এদেরকে যদি সাজাও তাহলে কটা হবে বলো? 1 2 3 4, চারটা না? চারটা। এরা আবার নিজেরা আবার প্যাকেটের মধ্যে বর্ণগুলো আবার নিজেরা 4 ফ্যাক্টরিয়াল ভাবে নিজেদের মধ্যে সাজাবে। বুঝা গেল? তাহলে এত রকম ভাবে কি করা যাবে বলো? সাজানো যাবে। কমন তো কিছু নেই যে ভাগ করবা, এটার মধ্যেও তো কোনো রিপিট নেই যেটাতে ভাগ করবা, এখানেও কোনো রিপিট নেই যে ভাগ করবা, কোনো রিপিট নেই যে ভাগ করতে হবে, ঠিক? তাহলে এখানে কত? 4 ফ্যাক্টরিয়াল মানে 24, আর এখানে 4 ফ্যাক্টরিয়াল মানে 24, তার মানে কত হলো বলো? 576। তার মানে 576 রকম ভাবে সাজানো যাবে। তার হচ্ছে রাইট আনসার। 576 রকম ভাবে সাজানো যাবে। বুঝা গেল কি বললাম? দেখি তারপর একটা 5 কিনা ভুলে গেছে। হয়েছে? ঢোকা হয়ে গেছে? ঢোকা না প্রথমে হয়ে গেছে তো? এই দেখ, এবার শর্তগুলো, এখানে শর্তটা ভালো করে বোঝো। এর আগের দিন যদিও করে দিয়েছেন, কিন্তু এখন আবার যাতে তোমাদের মনে পড়ে সেই জন্য আমি একটু করাচ্ছি, ফ্লোটা পাও না। বলেছে এগুলো তো সাজাতে হবে, ভালো কথা, ঠিক আছে, কিন্তু তোমাকে একটা ইম্পর্টেন্ট শর্ত দিয়ে দিয়েছে। আগেরটা কি ছিল? স্বরবর্ণগুলো যেন একসঙ্গে থাকে। এবার কি দিয়েছে শর্ত? স্বরবর্ণগুলোকে একসঙ্গে রাখা যাবে না, কোনোভাবেই যেন দুটো স্বরবর্ণ পাশাপাশি না আসে, ভাইয়ের যেন দুটো পাশাপাশি না আসে। সাজাবার সাজাও, যত রকম ভাবে সাজাবার সাজাও, ভাইয়ের দুটো পাশাপাশি থাকলে সেই সাজানোটা ক্যান্সেল। বুঝা গেল কি বললাম? তাহলে শর্তটা কি? স্বরবর্ণগুলো কখনোই পাশাপাশি কি আছে বলো? পাশাপাশি না আসে, এটা হচ্ছে তোমার শর্ত। এই শর্তটাকে মেনটেন করো। এখন কিভাবে বের করব? প্রথমে লেটার শব্দটাকে কত রকম ভাবে সাজানো যাবে, টোটাল ওয়েজ বের করো কত রকম ভাবে লেটার শব্দটাকে সাজানো যাবে। বুঝতে পারলে? শোনো আমার কথা বলো। প্রথমে তুমি তোমার টার্গেট কি? ফার্স্ট অফ টার্গেট, 1 নম্বর টার্গেট, কত রকম, কোনো শর্ত ছাড়াই, যে ফার্স্ট একদম যেরকম শিখেছি, কোনো শর্ত ছাড়াই, কিছুই জানো না, এটা লেটারকে কত রকম উপায়ে সাজানো যেতে পারে সেটা বের করো। বুঝা গেল? দ্যাট ইজ টোটাল ওয়েজ, কত রকম ভাবে সাজানো যেতে পারে সেটা বের করো। টোটাল ওয়েজ এটা প্রথমেই শেখানো হচ্ছে। হলো, প্রথমে এটা বের করবা, শুনে নাও আগে, প্রথমে এটা বের করবা, আর দ্বিতীয় নম্বরে বের করবা স্বরবর্ণগুলো কখনোই পাশাপাশি আসে না, এটা তো তুমি জানো না, কিন্তু স্বরবর্ণগুলো পাশাপাশি থাকলে কিভাবে সাজাতে হয় এর আগের অঙ্কটাই শিখিয়ে দিলাম। হলো, তাহলে স্বরবর্ণগুলো পাশাপাশি থাকলে, স্বরবর্ণগুলো পাশাপাশি থাকবে কত রকম ভাবে সেটা বের করো। পাশাপাশি থাকবে কত রকম ভাবে সেটা বের করে নাও। তারপরে উপরটা থেকে বিয়োগ করে দেবা, তাহলে কত রকম ভাবে পাশাপাশি থাকবে না সেটা নিয়ে যাবে। বুঝা গেল আমি কি বললাম? তাহলে স্বরবর্ণগুলো পাশাপাশি কত রকম ভাবে থাকবে সেটা তারপরে বের করো। তারপরে 1 নম্বর থেকে 2 নম্বরটা বিয়োগ করে দেবে টোটাল ওয়েজ থেকে, বের করো। এটা প্রথমে বের করো। তাহলে টোটাল ওয়েজ কত রকম ভাবে সাজানো যাবে সিম্পলি সেটা আগে বের করো। তারপরে স্বরবর্ণগুলো পাশাপাশি থাকে কত রকম ভাবে সেটা বের করো, তারপরে বিয়োগ করো। দ্যাট ইজ স্বরবর্ণগুলো পাশাপাশি, দ্যাট ইজ টোটাল ওয়েজ। টোটাল ওয়েজ কত রকম উপায়, টোটাল ওয়েজ to have the vowels together, to have the vowels together, এটা প্রথমে বের করো। এটা প্রথমে বের করো।
টোটাল ওয়েজ বের করো, টোটাল পাশাপাশি কতগুলো থাকবে সেটা বের করো, তারপরে বিয়োগ করে দেবা, তাহলে বেরিয়ে যাবে কতগুলো পাশাপাশি থাকবে। পারলা आंसर মিলাতে? হ্যাঁ হয়েছে? হ্যাঁ তাহলে টোটাল ওয়েজ বের করব কত টোটাল কত রকম থাকবে। তাহলে টোটাল ওয়েজ কিভাবে বার করব? দেখো টোটাল ওয়েজ কিভাবে বের করব? সিম্পলি কত রকম ভাবে সাজানো কি সরবর্ণ কোনো শর্তের কথা ভাববো না, দেয়ার ইজ নো শর্ত, খালি ভাবো কত রকম ভাবে সাজানো যেতে পারে। 1 2 3 4 5 6 6 ফ্যাক্টরিয়াল নিচে রিপিট থাকতে রিপিট আছে তাই নিচে করবে না, রিপিট আছে কোনটা বলো? টি আর ই দুটো টি দুটো ই, ই হ্যাঁ দুটো টি দুটো ই 180 ছয় ফ্যাক্টরিয়াল তো সমান মুখস্থ থাকে, কত বলো? 720। আর দুই ফ্যাক্টরিয়াল মানে 2 আর দুই ফ্যাক্টরিয়াল মানে 4 4 মানে কত বলো? 180 এটা হচ্ছে সিম্পলি কত রকম ভাবে সাজানো যেতে পারে, ভয়েড ভয়েড বলে কিছু ভাবার দরকার নেই। এবার সরবর্ণগুলো পাশাপাশি রাখতে হবে। এবার দেখো সরবর্ণগুলো পাশাপাশি রাখছি, দুটোই ই আছে না, দুটোই ই আছে, দুটো ই, এদেরকে একটা প্যাকেটের মধ্যে ঢুকে দিতে হবে, এরা সবসময় পাশাপাশি থাকবে। আর এল টি টি আর এল টি টি আর তাহলে এখন কটা সংখ্যা আছে? সিম্পলি এটা প্যাকেটটাকে একটা বর্ণ হিসেবে কনসিডার করতে হবে। কি বললাম? প্যাকেটটাকে একটা বর্ণ হিসেবে কনসিডার করতে হবে। তাহলে কটা বর্ণ থাকে? একটা দুটো তিনটা চারটা পাঁচটা বর্ণ, পাঁচটা বর্ণ। প্যাকেটের মধ্যে যারা আছে তারা দুটো সংখ্যা আছে, দুটো দুই রকম ভাবে নিজেদের মধ্যে সাজবে, দুই ফ্যাক্টরিয়াল। এবার রিপিট দেখো কত আছে, এখানে দুজন রিপিট আছে, দুই ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। আর এই প্যাকেটের মধ্যে নিজেদেরকে দুই ফ্যাক্টরিয়াল ভাগ কি করেছো না, এরা তো দুজন রিপিট করছে না, দুটো তো সেম জিনিস, তাহলে এটাও দুই ফ্যাক্টরিয়াল দিয়ে কি করতে হলো, তাহলে দুই ফ্যাক্টরিয়াল কেটে গেল। আর এটা কত? 5 5 ফ্যাক্টরিয়াল মানে 120, 120 বাই 2, তার মানে কত হলো? 60 বিয়োগ করে দাও 80 থেকে 60। অতএব সরবর্ণগুলো পাশাপাশি থাকবে না। অতএব ভয়েলস টোটাল ওয়েস ইংলিশ লিখে দিচ্ছি, টোটাল ওয়েস মানে কত রকম ভাবে পথ, টোটাল ওয়েস that the vowels are never together, that the vowels are never together, কোনদিন একসঙ্গে থাকবে না। এরকম কত ভাবে আছে বলো? never together, together
তাহলে 180 মাইনাস 60 দ্যাট ইজ 100 হয়েছে। তাহলে ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আসবে পরীক্ষায়। তো কাজ হয়েছিল তো এটা পরে করাচ্ছি। হ্যাঁ কম্পিটিশন লাগছে এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখো। স্বরবর্ণগুলো যাতে কি থাকে বলো, বিজোড় স্থান থাকে। 1 নম্বরে থাকবে না, 3 নম্বরে থাকবে না, 5 নম্বরে না, 7 নম্বরে না, 9 নম্বরে, এরকম বিজোড় স্থানে তোমাকে স্বরবর্ণগুলো রাখতে হবে। বুঝতে পেরেছো কি বললাম? এখন দেখো কটা আছে, কটা আছে বলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা শব্দ আছে কর্পোরেশন, 11টা লেটার আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা তো লেখা সবাই, 11টা জায়গায় 11টা লেটার বসবে, অনেক রকম ভাবে বুঝতে পারি। স্বরবর্ণগুলো বিজোড় স্থানে রাখতে হবে। তাহলে স্বরবর্ণগুলো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তাহলে স্বরবর্ণগুলো ভাই এখানে থাকবে, এটা এখানে থাকতে পারে না, না 3 নম্বরে থাকবে, এখানে থাকতে পারে না। ভায়েলসগুলো এখানে থাকবে, এগুলোই ভায়েলসের পজিশন হতে পারে, এগুলোই ভায়েলসের পজিশন, এগুলোই ভায়েলসের পজিশন, এগুলো জায়গায় ভায়েলস বসাতে হতে পারে। আদারওয়াইজ অন্য কোনো জায়গায় ভায়েলস বসালে সেটাকে নেওয়া যাবে না। এখন কত কমবে সেটা এখন কথা। এখন দেখো তুমি ভাবো ভয়েস তোমার কাছে কটা আছে, দেখো দেখো তো ভয়েস কটা আছে, ভয়েস কটা আছে, ভয়েস গুলো আলাদা করে দাও। ভয়েস আর কনসোনেন্ট, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু পরীক্ষা আসবে, শিওর আসবে, গ্রুপ ডিতে একটা আসবে লেটার শুনে। এবার দেখো প্রথমে ভয়েস দেখো, প্রথমে ও আছে, তারপরে ও, তারপরে এ আই ও, আর কনসোনেন্ট কটা আছে বলো, বাকি গুলো কনসোনেন্ট সি আর পি, তাই না, সি আর পি, আর তারপরে সি আর পি, আর টি, তারপরে এন না, আর টি এন, এটাই তো 3 3 6 5 11, এখানে 11টা আছে। তাহলে এখানে আছে টোটাল নাম্বার অফ 5টা, আর এখানে আছে টোটাল 6টা কনসোনেন্ট। এখন জায়গা কটা আছে, 5টা ভয়েলের জন্য কয়টা জায়গা খালি আছে বলো, 5টা ভয়েল থেকে তুমি কটা জায়গায় জন্য ফিট করতে হবে, 6টা জায়গা, 1 2 3 4 5 6। তাহলে 6টা জায়গায় জন্য তুমি 5টা ভয়েল থেকে চুজ করবে, দ্যাট ইজ 6p 5। 6টা জায়গার জন্য যখন 5টা ভয়েলকে চুজ করবা, তখন তার কম্বিনেশন হবে, সেই পারমুটেশন হবে কত বলো, 6p5। মনে থাকবে কি থাকবে না, 6p5।
হলো বাদ বাকি ছটাকে তুমি যেখানেই সাজাবা সাজা, বাদ বাকি ছটার উপর তো কোনো পজিশনের কোনো ই নেই, তাহলে বাদ বাকি ছটা 6 ফ্যাক্টরিয়াল হিসাবে সাজাবো। বোঝা গেল কি বললাম? কনসোনেন্টের তো জায়গার কোনো ফিক্স নেই যে জায়গার জন্য চুজ করতে হবে, তাহলে ওটা যেরকম আছে যেরকম শিখেছো সেরকম 6 ফ্যাক্টরিয়াল হয়ে সেজে যাবে, ঠিক আছে? আর এটা 6b। এখন দেখো এর মধ্যে কিছু রিপিট আছে কি? রিপিট আছে? আছে কি রিপিট আছে বলো? ও তিনটা, তাহলে 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। আর এর মধ্যে কিছু রিপিট আছে কি? কি আছে বলো? আছে 8 দুটো আছে, তাহলে 2 ফ্যাক্টরিয়াল পাস ইউর ক্যালকুলেশন, যেটা বেরোবে সেটাই আছে। চলো ঠিক 6p5 কেবল শিখিয়েছি। 6p5 কি হবে খাতা খুলে দেখে বলো আমাকে। 6p5 6 ফ্যাক্টরিয়াল বাই কি হয় n মাইনাস r ফ্যাক্টরিয়াল, তাহলে 6 ফ্যাক্টরিয়াল বাই 6 মাইনাস 5 ফ্যাক্টরিয়াল মানে 1 ফ্যাক্টরিয়াল মানে 6 ফ্যাক্টরিয়াল হবে। বুঝতে পেরেছো? তাহলে 6p5 মানে কত হবে বলো? 6 ফ্যাক্টরিয়াল, তাহলে 6 ফ্যাক্টরিয়াল ইনটু 6 ফ্যাক্টরিয়াল, আর নিচে কত? 3 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল। তুমি এগুলোকে সবগুলো ভেঙে ভেঙে কাটতে পারো, কিংবা 6 ফ্যাক্টরিয়াল তো তোমার মুখস্থ আছে, কত বলো? 720, 720 ইনটু 720, আর নিচে 3 ফ্যাক্টরিয়াল মানে কত বলো? 6 আর 2 ফ্যাক্টরিয়াল মানে কত? 2, তাহলে 6 দিয়ে 12, 6 দিয়ে 6 বরং 72 মানে 120, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে 6 দিয়ে 60, তাহলে 720 ইনটু 60, 720 ইনটু 60 বুঝতে পারছো? 720 ইনটু 60 কত হবে? 6 দিয়ে 12, 2 এক থাকলে 1, 7 দিয়ে 400। এরকম ভাবে সাজানো। যখন যখন জায়গা বলবে, ঠিক আছে, তখন এই হবে। এর বাইরে আর বর্ণ স্বাধীন আসবে না, কোন পরীক্ষা আসতেই পারে না। যখন জায়গা স্বাধীনের ব্যাপার থাকবে তখন এইভাবে করবে, যেটা শেখাবো, ঠিক আছে? জায়গা যখন ফিক্সড করে দেবে যে ওয়াট নম্বর পজিশনে সাজাও, ইভেন্ট নম্বর পজিশনে সাজাও, ঠিক আছে? এগুলো আগেরগুলো তো হয়ে গেল, শুধুমাত্র এটা একটু মানে কঠিন ছিল, কিন্তু এর বাইরে আর কিছু। বোঝা গেল আমি কি বললাম? ওকে, নেক্সট না এটা করে দেখো, একদম সেম কোশ্চেন, একদম এটা ব্রুডিল প্রিভিয়াস এর বই থেকে নিয়েছি, ঠিক আছে? একদম সেম কোশ্চেন, স্বরবর্ণগুলো বিজোড় স্থানে থাকবে, একদম সেম কোশ্চেন। প্রথমে স্বরবর্ণগুলো আলাদা করো, ব্যঞ্জন বর্ণগুলো আলাদা করো, বিজোড় স্থানগুলো ঠিক করো, কটা বিজোড় স্থান আছে। আগের অঙ্কটা দেখো, তোমাদের 3-4 মিনিট আমি টাইম দিচ্ছি, চেষ্টা করো। আমি ভাইলগুলোকে পজিশনগুলোকে আলাদা করে দিই, হ্যাঁ? ভাইল আছে একটা, ও ভাইল, ই একটা ভাইল, ই, তারপরে ও একটা ভাইল, ইউ, ইউ, তারপরে 4টা ভাইল আছে।
4 পিস ভয়েল আছে, 4 পিস ভয়েল আছে। আর কনসোনেন্ট পি আর এস পি আর এস, তার মানে 6 পিস কনসোনেন্ট আছে নাকি ভুলে গেল? 3 2 4 5 4 পিস আছে, 4টা তো ভয়েল, তার মানে 10টা জায়গা আছে। তাহলে 10টা বিজোড় স্থানে বসাতে হলে 10টা জায়গা ফিক্স করে দাও। 1 2 3 4 5 6 7 8 9 10টা বিজোড় স্থানগুলো থেকে, শোনো ভালো করে দেখো, বিজোড় স্থানগুলো থেকে স্বরবর্ণ বসাতে। তাহলে বিজোড়তম স্থান কটা আছে সেটা দেখে নিই। প্রথমে 1 নম্বরটা বিজোড় স্থান, 3 নম্বরটা বিজোড় স্থান, 5 নম্বরটা বিজোড় স্থান, 7 নম্বরটা বিজোড়তম স্থান, আর 9 নম্বরটা বিজোড়তম স্থান। তাহলে 5টা বিজোড় স্থান আছে, রাইট? তাহলে 5টা স্থানের জন্য তুমি কটা অক্ষর পেয়েছো বলো? 5টা স্থানে তুমি কটা অক্ষর বসাতে পারবে বলো? 4টা। তাহলে কত বলো? 5p4 বলো। এখানে কিছু রিপিট আছে, যার যার রিপিট তার নিচে দিয়ে দিই, ঠিক আছে? তাহলে কনফিউশন থাকে। রিপিট আছে কি? কি রিপিট আছে? ও রিপিট আছে, তাহলে 2 ফ্যাক্টরিয়াল। তাহলে কমপ্লিট। আচ্ছা, কনসোনেন্ট এই ভয়েল সেকশন কমপ্লিট। এবার বাদ বাকি কটা স্থান পড়ে আছে বলো? 6টা স্থানে 6টা, এর 6 রকম 6 ফ্যাক্টরিয়াল এরকম ভাবে সাজবে ইনটু 6 ফ্যাক্টরিয়াল বাই কটা রিপিট আছে কিছু? 3টে রিপিট। এসও দুটো, পিও দুটো, আরও দুটো না? 6টাকে 6টা জায়গায় সাজাতে হবে না? ওদের তো জায়গা ফিক্স নেই। 6 ফ্যাক্টরিয়াল, বুঝতে পারলো? দুটো ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, দুটো পি, দুটো আর, আর দুটো এস। এইরকম ভাবে সাজাতে হবে। এবার কি করবা? এবার তো ক্যালকুলেশন করতে হবে। এটা তো হচ্ছে না, এটা তো 2 কিউব 3টা দিয়েছে না, 2 কিউব তো 4টা হয়ে গেছে। এটা দেখে কেউ রাইট দিয়ে দাও, এটাতে आंसर হচ্ছে। এবার আমি ক্যালকুলেট করি, দেখো 5p4, এটাকে যদি p4 ভাঙানো শিখেছি আজকে, বলো p4 5p4 মানে কত ফ্যাক্টরিয়াল হবে? 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। 1 কেন? 5 minus 4 5 minus 4 তো 2 হয়, তাহলে 1 কেন? 1 5 minus 4 5 ফ্যাক্টরিয়াল, হ্যাঁ 5 ফ্যাক্টরিয়াল, এটা মানে 5 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল বাই 1 ফ্যাক্টরিয়াল মানে 5 ফ্যাক্টরিয়াল, আর এটা মানে হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল। আর নিচে হচ্ছে 4টা 2 ফ্যাক্টরিয়াল, মানে 4টা 2 আছে কিন্তু, হ্যাঁ মানে 8, 2 কে 2 4 গুণ 8। একবারে লিখলাম 2 × 2 2 2 2 2 ফ্যাক্টরিয়াল 2 মানে 1, 2 × 1 মানে 2 2 ফ্যাক্টরিয়াল 2 তো কোথায় বুঝতে পারছো না বলো আমাকে? বুঝতে পেরেছো? 5 ফ্যাক্টরিয়াল মানে কত? 120। 6 ফ্যাক্টরিয়াল মানে 720 বাই কত বলো? 8। উত্তর মিলছে না? হচ্ছে 54 হবে একটা। 2 2 4 4 8 16 16 হবে। 54 হয়েছে ক্যালকুলেশন। 16 হবে, ঠিক আছে। 8 দিয়ে কাটো, 8 2 16 90, এখন 2 দিয়ে 8 2 6 নং কত বলো? 5000। কোথায় অসুবিধা বলো আমাকে, বুঝিয়ে দেবো, বলো। 5400, ঠিক আছে? ঠিক আছে তো? কতগুলো উপায়, এটা তো একদম প্রথমের অঙ্ক, একদম কোথাও কোনো শর্ত দেওয়া নেই, ক্যান্সার বের করে দেওয়া কত সব গ্রুপ ডি কোশ্চেন।
তাহলে কটা শব্দ আছে দেখো, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা, এই ফ্যাক্টরিয়াল। এটা তো সহজ, কোনো শর্তই দেওয়া নেই। 6720 বাই রিপিট আছে কোনটা, দুটো তিনটা আই না, 3 ফ্যাক্টরিয়াল। আর কিছু না একটা তিন হবে আই শুধুমাত্র 3 বার আছে, আর তো কোনো কিছু রিপিট নেই। 8 ফ্যাক্টরিয়াল মানে কত বলে বলো, 8 ইনটু 7 ইনটু 6, যখন মনে থাকবে না তখন এগুলো করতে শুরু করবো। 5 ইনটু 4 ইনটু 3 ফ্যাক্টরিয়াল, তারপরে 3 2 1 মানে 3 ফ্যাক্টরিয়াল। এই 56 সাথে 120 3 ফ্যাক্টরিয়াল কেটে দিলাম, 6720 56 ইনটু 120 120, 6 দুগুণ 12, 2 দিয়ে না তো অনেকগুলো যাচ্ছে, 6 দুগুণ 12 2 1 5 দুগুণ 10 আর 16 আর 17 7 1 672 6720 6700 6700 রকম ভাবে কি করা যাবে বলো, সাজানো যাবে। তারপরে কতগুলি উপায়ে সাজানো যাবে এটা বাড়িতে করবা, ঠিক আছে? কিছু কোনো ও আছে সব সর্ববর্ণগুলো পাশাপাশি থাকে, পারবা কিনা করতে? বাড়িতে করবা। তারপরে সব পরীক্ষা এসছে, স্বরবর্ণগুলো পাশাপাশি থাকে, আবার সব করো বাড়িতে। এবার হেডিং দাও, এটা করার আগে একটা থিওরি হেডিং দাও, ঠিক আছে? লেখো সার্কুলার অ্যারেঞ্জমেন্ট, সার্কুলার অ্যারেঞ্জমেন্ট, সার্কুলার অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? অ্যারেঞ্জমেন্ট, সার্কুলার অ্যারেঞ্জমেন্ট বা বৃত্তাকার উপায়ে সাজানো, বৃত্তাকার বৃত্তাকার উপায়ে কি বলো, উপায়ে সাজানো। সাজানো, ঠিক আছে? বৃত্তাকার উপায়ে সাজানো। সার্কুলার অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে কি হয় দেখো, আমি তোমাদের বলে দিচ্ছি। ধরো কোথাও একটা যদি সার্কুলার অ্যারেঞ্জমেন্ট থাকে, মনে করো n খানা এলিমেন্টকে তুমি এখানে সাজাতে চাও, তাহলে প্রথমে এখানে একটা এলিমেন্ট দিলাম, এখানে একটা এলিমেন্ট দিলাম, এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, এখানে 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 এখানে, মনে করো n খানা এলিমেন্ট তুমি সাজিয়ে দিয়েছো। তাহলে n খানা এলিমেন্টকে কত রকম উপায়ে সাজানো যাবে বলো? তাহলে n সংখ্যক এলিমেন্টকে, এলিমেন্ট যে কোনো কিছু হতে পারে, লেটার হতে পারে, লোকজন হতে পারে, মানে সাজাতে হবে, মালা হতে পারে, ফুল হতে পারে। n সংখ্যক এলিমেন্টকে বৃত্তাকার পথে n-1 ফ্যাক্টরিয়াল উপায়ে সাজানো যায়, উপায়ে সাজানো যায়, সাজানো যায়। বোঝা গেল আমি কি বললাম? n সংখ্যক এলিমেন্টকে বৃত্তাকার পথে n-1 সংখ্যক উপায়ে সাজানো যায়। তাহলে এখানে 7 জন ব্যক্তিকে বৃত্তার পথে সাজাতে হবে, তাহলে কত হবে বলো? 6 ফ্যাক্টরিয়াল উপায়ে সাজানো যায়। আমি তোমাকে সাপোজ বলে দিতে পারি, শোনো ভালো, এটা বুঝা কমপ্লিট করুন। উপায় খুব ইম্পর্টেন্ট, আমি তোমাকে বলে দিতে পারি, তোমাকে 10টি ফুল দিলাম, কি বলতে পারি বলো? তোমাকে 10টি ফুল দিলাম, তুমি কত রকম ভাবে একটা মালা গাঁথতে পারবে। বুঝা গেল? আমি 10টা 10টা করে ফুল দিলাম, কত রকম ভাবে মালা গাঁথতে পারবে। যত রকম ভাবে তুমি মালা, প্রথমে এই ফুলটা নিলাম, তুমি উপরে ফুল দিলে কত রকম ভাবে এরকম ভাবে মালা করতে পারবে। 9 ফ্যাক্টরিয়াল রকম ভাবে তুমি মালা, বুঝতে
বুঝতে পেরেছো? যদি কোনো কারণে বলে দেয় একটা কথা বলে দিল, যদি ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ উল্লেখ করে দেয়, কি বললাম ক্লকওয়াইজ ভাবে কত রকম ভাবে সাজানো যাবে আর এন্টি ক্লকওয়াইজ ভাবে কত রকম ভাবে সাজানো যাবে, এরকম যদি কোশ্চেন করে ক্লকওয়াইজ তুমি ভাবলা যে এইভাবে সাজাবো, এইভাবে সাজাচ্ছি, এইভাবে তো সাজানো যাবে, এইভাবে তো সাজানো যাবে, একই ব্যাপার না, টোটাল ওএস দিয়ে তোমার 9 ফ্যাক্টরিয়াল। আর যদি তোমাকে যদি বলে না তুমি একভাবেই সাজাবে, শুধু ক্লকওয়াইজে সাজাবে, এইভাবেই থাকবে, এইভাবে নেই, দ্যাট মিন্স ক্লকওয়াইজ আর এন্টি ক্লকওয়াইজ যদি উল্লেখ করে দেয় তাহলে এটা অর্ধেক করবে। বুঝা গেল আমি কি বললাম? না বুঝতে পারলে না? ওইখানে 9 যে বেরোলো সেটার অর্ধেক না 10-এর অর্ধেক? n-1 ফ্যাক্টরিয়াল বাই 2। আচ্ছা বুঝা গেল আমি? ধরো তোমাকে এখানে একটা সুতো দিয়ে দিচ্ছি, সুতো তুমি মালা গাচ্ছ, এইভাবে করে মালা গাচ্ছ, আবার তোমার কি হলো উল্টো দিক থেকে এইভাবে তো করে দেবো তুমি, ঠিক আছে? ছয়জন কি এইভাবে বসে না, না এইভাবে বসে, এইরকম ভাবে ক্লকওয়াইজ সাজানো যাবে, এন্টি ক্লকওয়াইজ সাজানো যাবে, ঠিক আছে? তাহলে ক্লকওয়াইজ আর এন্টি ক্লকওয়াইজ যদি উল্লেখ করে দেয়, দেবে কিন্তু উল্লেখ করে, ঠিক আছে? তখন দুই দিয়ে ভাগ করে দেবে, ঠিক? তাহলে ক্লকওয়াইজ যদি ভাবে, ক্লকওয়াইজ যদি বলে তাহলে কি করতে হবে, n-1 ফ্যাক্টরিয়াল বাই 2, তাহলে এন্টি ক্লকওয়াইজ হলেও সেম, আর টোটাল বললে তো তখন তোমাকে উল্লেখ করে দেবে না, দুটোই নিতে হবে ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ যদি বলে তাহলেও কি হবে বলো, সেম, দ্যাট ইজ n-1 ফ্যাক্টরিয়াল বাই কত বলো, মনে রাখবে ক্লকওয়াইজ বললে n-1 ফ্যাক্টরিয়াল বাই 2, এন্টি ক্লকওয়াইজ বললে n-1 ফ্যাক্টরিয়াল বাই 2, এটাই হলো থিওরি, এর মধ্যে থেকে কোশ্চেন আসবে, ঠিক? ধরুন দিয়ে দিলাম। এবার আরেকটা কনসেপ্ট, ঠিক আছে? ওটা পেরে যাবে এখন করতে আসতে, ঠিক আছে? একটা সব শিখে দিয়েছি, ওই কনসেপ্টগুলো শেষ করে দিই, অনেক কনসেপ্ট আছে। বড় কথা ঠিক আছে, পরীক্ষায় এসছে, পরীক্ষা আসে এগুলো দেখো 6 জনের একটা দাবা প্রতিযোগিতায় প্রত্যেক খেলোয়াড় অপর প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে কেবলমাত্র একইবারই খেলে, বুঝা গেল? আমি একবার ওর সঙ্গে খেললাম, আমি একবার ওর সঙ্গে খেললাম, সবাই সবার সঙ্গে একবার করে খেলে, ঠিক আছে? তাহলে বলেছে প্রতিযোগিতার কতগুলো খেলা হবে, ঠিক আছে? তাহলে এটার উত্তর হবে 2 জন করে তো খেলবে, আর টোটাল কতজন আছে বলো, 6 জন, তাহলে এটার উত্তর হবে 6c2, মনে থাকবে 6c, 6 জন 2 জন করে খেলবে, 6 জন থেকে 2 জন করে খেলবে, তাহলে টোটাল খেলা কত হবে বলো, 6c। তাহলে 6c2 সূত্র কি ছিল বলো, বের করতে পারবে 6c2? এবার 2 দিয়ে সূত্রটা আমি শিখিয়ে দিয়েছি, n * n-1 বাই 2, তাহলে n মানে 6টা 6 জন থেকে n-1 মানে 6 - 1 বাই 2, তাহলে 6 * 5 বাই 2, তাহলে কত হলো বলো, তাহলে 15টা খেলা আছে। তাহলে এটা কিন্তু সূত্র সবাই লিখে দেয় n * n-1 বাই 2, কিন্তু না nc2 সূত্রটা, বুঝা গেল? n * n-1 বাই 2 হয়েছে, এটা করো, একই জিনিস, একই কনসেপ্ট, হ্যান্ডসেট করা আর খেলা, মনে করো হ্যান্ডসেটটা একটা খেলা, বুঝা গেল? মানে এই সেই কতবার খেলা হবে আর কতবার হ্যান্ডসেট, মনে করো হ্যান্ডসেটটা একটা খেলা, হ্যাঁ সিম্পলি জিনিস। তাহলে কি হবে বলে n- কি তো nc2 মানে কত বলো, 10c2 মানে 10 * n * n-1, n * n-1 বাই 2, তাহলে 10 * 9 বাই 2, তাহলে কত হবে বলো, 2 দিয়ে 5 দিয়ে কাটো, 5 নং 45, তাহলে 45টা কি হবে বলো, হ্যান্ডসেট। বুঝা গেল কি বললাম? তখন nc2 n গুলো কেন শিখাচ্ছিলাম, যাতে যখন আসবে পরীক্ষাতে তখন মানে কনসেপ্টের মধ্যে ওগুলো আসবে যখন, তখন যেন ক্যালকুলেশনটা করা যেতে পারে, বুঝতে পেরেছো? নেক্সট
এবার এবার কনসেপ্ট নাও, ওটা তো হ্যান্ডসেট কনসেপ্ট হয়ে গেল, ওটা মনে রেখে দিও, ঠিক আছে? এবার কনসেপ্ট নাও, কমিটি গঠন। দেখো কমিটি গঠন, দেখো কনসেপ্টের নাম হচ্ছে অঙ্ক দিয়ে বুঝে দিই, ঠিক আছে? লেখো কমিটি গঠন। কমিটি কমিটি গঠন, কমিটি গঠন করতে হবে। কমিটি গঠন করতে হবে, কমিটি গঠন বা দল গঠন বা যেরকম ভাবে বলো, ঠিক আছে? দেখো এখানে কি বলেছে, 5 জন পুরুষ এবং 3 জন মহিলার মধ্যে থেকে 3 জন সদস্যের কমিটি গঠন করতে হবে। বোঝা গেল কি বললাম? যেখানে একজন মহিলা ও 2 জন পুরুষ থাকবে, একজন মহিলা থাকবে আর 2 জন পুরুষ থাকবে, তাহলে কতগুলি ভিন্ন পদ্ধতিতে এটি গঠন করা যাবে? 5 জন পুরুষ কে বললাম, পুরুষ আছে কতজন বলো? টোটাল 5। টোটাল পুরুষ, ভালো করে শোনো, টোটাল পুরুষ আছে টোটাল 5 জন আছে, হ্যাঁ 5 জন। আর মহিলা আছে কতজন বলো? 3। মহিলা আছে হচ্ছে 3 জন, 3 জন মহিলা আছে 3 জন। ভালো করে শোনো, পুরুষ আছে 5 জন, মহিলা আছে 3 জন। এবার বললাম যে 3 জন সদস্যের একটা কমিটি গঠন করতে হবে, 3 জন সদস্য থাকবে, তাহলে 5 জন পুরুষ মনে করো, এই যে একটা পুরুষ, এরকম ভাবে একজন পুরুষ, 5 জন পুরুষ আছে, এই পুরুষ 5 জন পুরুষ, 5 জন পুরুষ আছে আর 3 জন মহিলা আছে। এই 3 জন মহিলা আছে, ঠিক আছে? প্রথম পুরুষটার নাম মনে করো এ, বি, সি, ডি, ই, আর এটার মনে করো হচ্ছে জেড, ওয়াই, এক্স, হলো? তাহলে এবার আমাকে 3 জন পুরুষের 3 জন কমিটির একটা কমিটি বানাতে হবে, 3 জনই সদস্য থাকবে। তুমি কি করলা? আমি বললাম মনে করে এটা, আমি বললাম এ আসো আর বি আসো, ওখান থেকে ডি আসো, 3 জনের কমিটি গঠন হয়ে গেল। আমার বললো না, ওই 2 জন পছন্দ হচ্ছে সি আর ডি কে, সি আসো, ডি আসো আর ওয়াই আসো, ঠিক আছে? বললাম না, এখান থেকে 2 জন আসতে বলেছে না, বললাম না ডি আর ই আসো। তাহলে তুমি ভাবো কত রকম ভাবে নেওয়া যেতে পারে, তুমি ভাবতে পারছো? এ এর সঙ্গে মনে করো প্রথমে বি কে নিলাম, এর সঙ্গে সি কে নিলাম, এর সঙ্গে ডি কে নিলাম, এর সঙ্গে ই কে নিলাম, আবার বি এর সঙ্গে বি, সি, ডি, ই, এ, সি এর সঙ্গে সি, ডি, মানে কত রকম ভাবে এখানেই কত রকম ভাবে নেওয়া যাচ্ছে। তার সঙ্গে একবার এটার সাথে ফিক্সড করে একবার এটা মহিলা, মানে অনেক রকম ভাবে করা যায়, যেটা তুমি বুঝে বের করতে হবে, যেটা তোমার কনসেপ্ট আছে, ঠিক? তাহলে চুজ করতে হবে 5 জন মহিলা থেকে, 5 জন পুরুষ থেকে 2 জন কি চুজ করতে হবে বলো? পুরুষ। তাহলে কমিটি গঠন করার জন্য 5 জন পুরুষ থেকে চুজ করলাম 2 জন পুরুষ। বুঝতে পেরেছো C5 C2 মানে কি? চুজ করা বা পছন্দ করা 5 C2, ঠিক আছে? কমিটি গঠন হয়ে গেল? কমিটি গঠন হয়ে গেছে কি? শুধুমাত্র 2 জন পুরুষ কমিটি গঠন হয়নি, তো কমিটি গঠন করার জন্য আরো দরকার, তাহলে গুণ। কয়জন পুরুষ দরকার? গুণ। আরো যখন দরকার হবে গুণ, ঠিক? কয়জন পুরুষ দরকার বলো? মহিলা দরকার। 3 জনের মধ্যে একজন, মানে 3 জন মহিলা থেকে তুমি একজন মহিলা চুজ। 30 হলো? এবার এটা ক্যালকুলেট করতে হবে। দেখো 5C2 মানে কি? আমি একবারে শিখেছি C2 বের করা, 2 এখানে 2 থাকলে একবারে বের করা শিখেছি। 5 into 4 তাহলে কি হবে বলো? তুমি ক্যালকুলেটর করতে হবে, যেটা ফর্মুলা তুমি জানো 5 ফ্যাক্টরিয়াল, এটা দিয়ে ক্যালকুলেট করতে হবে, কোনো মানে বড় হবে, এটা শর্টকাট আমি জানি। n into n minus 1 by 5 into কত বলো? 4 by 2 আর 3C1 মানে 1 থাকলে না 3ই হবে, বুঝতে পেরেছো? 3C1 5C1
1 থাকলে 3 হবে, কারণ 3 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল এটা যাবে 3 থাকবে। বোঝা গেল? আমি যদি বলি 71C1 মানে কত? 71C1 হ্যাঁ মানে কত? 71 71 কথা। বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ তাহলে এখানে 3ই হবে। 3 থেকে কাটবো 2 দিয়ে 2 গুণ 4 3 15 দুগুণ কত হলো বলো? 30। 30 রকম ভাবে তুমি দলটা তৈরি করতে পারবে। বোঝা গেল আমি কি বললাম? 30 রকম ভাবে তুমি দলটা তৈরি করতে পারবে। 30 হচ্ছে তোমার রাইট আনসার। এবার দেখো এমনি এমনি যদি 30 রকম ভাবে হয়ে গেল, এবার কমিটি গঠনের মধ্যে ই করে দিলাম। এবার কমিটি গঠনের মধ্যে শর্ত দিয়ে দিলাম। আগেরটা কি ছিল? ফিক্সড করে দিয়েছিল তুমি তিনজনই নাও। এবার তোমাকে বলে দিয়েছি কি, ভালো করে পড়ো। 5 জন পুরুষ এবং 4 জন মহিলার মধ্য থেকে 3 জন সদস্যের কমিটি গঠন করতে হবে। বলো, যেখানে কমপক্ষে একজন মহিলা সদস্য থাকবে। কমপক্ষে একজন মহিলা নিতে হবে, তুমি বেশিও নিতে পারবে। মহিলা কটা বলো? 4টা। 4টা মহিলা তো, কমপক্ষে একজন মহিলা থাকবে কমিটিতে। তুমি তোমার প্রয়োজন হলে তুমি 3টাই মহিলা নিয়ে নিতে হবে। কমপক্ষে মানে কি? আমি যদি বলি আমার কমিটিতে কমপক্ষে একজন মহিলা থাকবে, অন্তত একজন থাকতে হবে, তাহলে আমি 2 জন নিতে পারি, 3 জন নিতে পারি। আর পুরুষের উপর তো কোনো কিছু বলেনি যে পুরুষকেও নিতে হবে, কিছু বলেনি, কমপক্ষে 3 জন মহিলা। বাস, এবার কি করবা? আগেরটা থাকলে তো পেরে যেতে করতে সহজ ছিল। এবার কি করবা? এবার আরো ট্রিকি কনসেপ্ট। কমিটি গঠন করতে হবে। 5 জন পুরুষ, পুরুষ আছে হচ্ছে 5 জন। এবার পুরুষ আঁকছি না, বুঝে গেছো পুরুষ কেমন হয়। পুরুষ 5 জন, আর মহিলা আছে কতজন বলো? মহিলা আছে, মহিলা 4 জন। 3 জনের কমিটি, কিন্তু কমপক্ষে একজন, কমপক্ষে একজন মহিলা মানে তুমি 4টা মহিলার মধ্যে থেকে একটা মহিলা চুজ করলাম, তোমার কমপক্ষে এটা করতেই হবে। ঠিক আছে? তাহলে বাদ বাকি 2 জন তুমি কোথা থেকে চুজ করবে? বলো বলো, তোমার কমিটিতে 3 জনই থাকবে, পুরুষ থেকে পুরুষ থেকে চুজ করবা, তাই না? হ্যাঁ, তাহলে বাদ পাবে 5C2। 5C, তোমার হয়ে গেল কমিটি গঠন। তুমি এখন খালি একজন মহিলা আর 2 জন পুরুষ কত রকম ভাবে নেওয়া যায় সেটা তৈরি করেছো। কিন্তু তোমার তুমি কি করতে পারো? কমপক্ষে একজন বলেছে, তার মানে তুমি 2টো মহিলাও নিতে পারো। ভালো করে শোনো, 2টো মহিলাও নিতে পারো, তখন তোমাকে পুরুষ একজন নিতে হবে। দুটো তুমি মহিলা নিয়ে ফেলেছো না, প্লাস তুমি 3 জন কমিটির সদস্য 3 জনই মহিলা নিয়ে নিতে পারো। কমপক্ষে একজন আছে না সেটা দেখো। 3 জন মহিলা 4 জনের থেকে 3 জন নিয়ে নিতে পারো, আর পুরুষ তখন তোমাকে কতজন নিতে হবে বলো? নিতেই হবে, দ্যাট ইজ 0 জন। বাস, আর কিছু করতে হবে। এখন তুমি বলো 4 জন মহিলা নিয়ে নেবো, নিতে পারবা কি পারবে না? কেন পারবে? হ্যাঁ বাবা। সদস্য কমিটি তো 3 জনের। দেখো কমপক্ষের যে শর্ত সেই অনুযায়ী তুমি 4 জন নিতেই পারো। একজন কমপক্ষে একজন নিতে হবে, তুমি 4 জন নিতে পারো, কিন্তু তোমার কমিটিতে তো 3 জনের। এখন তুমি 4 জন মহিলা নিবে, কমিটি হলো না, 3 জন কমিটিতে থাকবে। তার মানে শেষ, কমিটি গঠন শেষ, কমিটি আর কিছু করা যাবে না। বাস, এবার এটা ক্যালকুলেট করো। দেখো 5C2 মানে কত বলো? 5 ইনটু C2 মানে 5 ইনটু 5 মাইনাস 4/2, তার মানে 10। 10 এইটা 4 4C1 মানে কত বলো? 4। 5C1 মানে হচ্ছে 5। 4C2 মানে 4C2 মানে 4 ইনটু 4 মাইনাস 1/2 মানে 6। 6 প্লাস 0 থাকলে কিন্তু 1 হয়, বুঝতে পেরেছো? 5C0 1। আর 4C3 মানে 4C1 মানে 40 30 আচ্ছা 40 প্লাস 30 যোগ 4। এইটা বুঝলাম না। কোনটা বুঝলে? এইটা প্রথম লাইনটা বুঝে গেছি, মানে ক্যালকুলেশন বুঝতে পারবি তো? না না
5C2 ইনটু 4C1 এটা তো বুঝলাম, পরেরটা বুঝতে পারিনি। পরের শর্তটা কেন নিলাম দেখো, ওরা বলেছে কমপক্ষে তোমাকে, কমপক্ষে যদি না কথাটা বলতো তাহলে তোমার অঙ্ক শেষ ছিল এখানে। কমপক্ষে বলেছে মানে তোমাকে কমপক্ষে একজন মহিলা নিতে হবে, তাহলে তুমি কি করলা, কমপক্ষে একজন মহিলা নিলা, দুজন পুরুষ নিলা, এটা তো বুঝে গেছি। হয়ে গেল। হ্যাঁ। কিন্তু তুমি কমপক্ষে একজন মহিলা নিতে পারো, তোমার তিনজনের কমিটিতে তুমি দুটো মহিলাও তো নিতে পারো, বুঝতে পেরেছো? তার জন্য পরের শর্তটা আসলো, তুমি দুটো মহিলা নিলা, একজন পুরুষ নিলা। আচ্ছা। তুমি কিন্তু তোমার কমিটিতে আরো কিছু করতে পারো, তিনজনই মহিলা নিবে, তিনজন, হ্যাঁ। তার জন্য তার পরের শর্তটা আসলো। মানে এখানে যদি 3 এর জায়গায় 5 থাকতো তাহলে আমাদের 5 পর্যন্ত যেতে হ্যাঁ হতো। হ্যাঁ, তাতে ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য তিনজন দিয়েছে। আমাদের ওরা কি জানে না যে অঙ্কটা করেছে, সেও ধরো অঙ্ক জানে কিনা, সে বুঝবে যে কত বড় অঙ্কটা যাবে, কতক্ষণ টাইম। মানে এখানে যতজনের সদস্য মানে কমিটিটা গঠন হবে সেই হিসেবে আমাকে ওটা করতে হবে। যদি বলতো কমপক্ষে না, কমপক্ষে যদি না বলে এখানে যদি বলতো একজন মহিলা থাকবে, আর তাহলে বলো, তাহলে একজন মহিলা নিয়ে নিতাম, বাদ বাকি দুজন পুরুষ নিয়ে নিতাম, গল্প শেষ। বুঝা গেল? এখানে দুটো জিনিস তোমরা হয়তো বুঝতে পারনি, ক্যালকুলেশন বুঝেই গেছো আশা করি। এটা বুঝতে পেরেছো 4C1 কেন 4 হয়, কারণ 1 থাকলে ওটাই হয়। আর 4C2 মানে কিভাবে পেলাম বলো, 4C2 থেকে 6 কিভাবে পেলাম বলো, কারণ যে কোনো নিচে 2 থাকলে 4 n * n - 1 মানে 4 * 4 - 1 মানে 3/2 দুই কাটলাম। বুঝতে পেরেছো? 4C2 তোমরা বুঝতে পারছো। 4C2 কি, নিচে যদি 2 থাকে সেটাকে কিভাবে ক্যালকুলেট করতে হয় বলো, এটা n, তাহলে n * n - 1 মানে কত বলো, 3/2, তার মানে কত, 2 × 4 3 × 6, মনে মনে ক্যালকুলেট করেছি। তাহলে আর 5C0 যদি 0 থাকে তাহলে সেটার মান, এটার মান সবসময় অলওয়েজ 1। আর এটা মানে 4C3 মানে কত, 4C3 মানে কেন 4 লিখে দিয়েছি, 4C3 মানে কেন 4 লিখেছি বলো, আমি তো বলেছি 1 থাকলে ওটাকে লেখা যাবে, আর 4C3 মানে এরকম তো লেখা যাবে, 4C3 মানে এটাকে 4C1 লেখা যাবে, বলেছিলাম লেখা যায় এটা প্রথমেই শুরুতে। আর 4C1 মানে কত বলো, 1 থাকলে ওটা, বুঝা গেল আমি কি বললাম? তাহলে কত হলো, দুটো কন্ডিশন আছে, পেরে যাওয়ার চেষ্টা করো, দুটো কন্ডিশন আছে। দুটো কন্ডিশন আছে, ঠিক? চেষ্টা করো না, পারবে করতে চেষ্টা করো। টোটাল 5 জনের সদস্য বানাতে হবে। লেখো শিক্ষানবিশ, লেখো আমার সাথে সাথে লেখো, শিক্ষানবিশ 3 জন কমিটিতে আছে, শিক্ষানবিশ 3 জন, শিক্ষানবিশ ইকুয়াল টু 3 জন, ঠিক আছে? ঠিক আছে, নিচে লেখো অধ্যাপক ইকুয়াল টু 5 জন, 4 জন, হলো হচ্ছে। তার নিচে লেখো গবেষণা সহকারী, মানে গবেষণা করতে সহকারী, অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট আছে 6 জন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট কতজন আছে বলো, 6 জন। আর কমিটিতে কয়জন সদস্য থাকবে, প্রথম বলেছে 5 জন। এবার প্রথম শর্তটা কি ছিল বলো, যদি কমিটিতে 4 জন অধ্যাপক, 1 জন গবেষণা সহকারী থাকে, তাহলে অধ্যাপকের থেকে 4 জন নাও, চুজ করো, কত হবে বলো, অধ্যাপক কতজন আছে টোটাল, 4 জন, তাহলে 4C4 বুঝছে, 4C4 5 জনের কমিটি কিন্তু পুরোপুরি হয়নি, এখন একজন বাকি, সেটা কাকে নিতে হবে বলো, গবেষণা সহকারীকে নিতে হবে। তাহলে 4C4 ইনটু 6C1, বাস একটা কন্ডিশন ফুলফিল হলো।
4C4 ইনটু 6C1 মানে 6 জনের মধ্যে থেকে একজন নেবো, তাহলে 5 জনের কমিটি হয়ে গেল। এরকম ভাবে তুমি কমিটি করতে পারো, অথবা থাকলে যোগ, অথবা মানে যোগ করো, পাশে যোগ করে দাও, যোগ, হ্যাঁ যোগ পরের কন্ডিশনটা নেবো, যোগ করে পরের কন্ডিশন নিতে হবে, যোগ। এবার দেখো আরেকটা কন্ডিশন নিতে পারো, 3 জন শিক্ষানবিশ, দ্যাট ইজ 3C3। শিক্ষানবিশ কতজন আছে তুমি দেখো বলো তো? 3 জন আছে, 3 জন থেকে 3 জনকে শিক্ষানবিশকে দিতে হবে, 3C3 ইনটু 2 জন অন্তর্ভুক্ত দিতে হবে, মানে 4C। বাস ক্যালকুলেট করো, এর आंसर। 4C2 হ্যাঁ 4C2 হ্যাঁ 4C2 চারজন থেকে দুজনকে চুজ করতে হবে। কি বুঝতে পেরেছো কি পারোনি? পেরে যাও তো, বুঝতে পেরেছো? পারোনি? না এমনি কি কেন লিখলাম আমরা, বুঝতে পেরেছো? দেখো তুমি লিখবা ওখানে কতজন লোক আছে সেটা দেখো। প্রথমে শিক্ষানবিশ কতজন আছে বলো, শিক্ষানবিশ 3C3 না বলো, শিক্ষানবিশ শিক্ষানবিশ কতজন আছে? শিক্ষানবিশ আছে 3 জন। অধ্যাপক কতজন আছে বলো? 4 জন। এগুলো তো বুঝতে পারছো নাকি? অধ্যাপক আছে কত বলো? 4 জন। টোটাল এটা আছে, বুঝতে পেরেছো? টোটাল 4 জন। আর হচ্ছে গবেষণা সহকারী, গবেষণা সহকারী আছে কতজন বলো বলো বলো? 6 জন। 6 জন। এটা হচ্ছে তোমার, মনে করো এটা তোমার কাছে আছে, এতজন লোকের মধ্যে থেকে তোমার চুজ করতে হবে কমিটি তৈরি করার জন্য, বুঝা গেল? এবার কমিটি তৈরি করার শর্ত কি বলো দেখো। কমিটিতে তো প্রথমে তো 5 জন লোক থাকবে কমিটিতে, এটা তোমার প্রথম শর্ত, যে কমিটিতে 5 জন লোক থাকবে, রাইট? এবার নেক্সট শর্ত কি বলো? কমিটিতে 4 জন অধ্যাপক ও 1 জন গবেষণা সহকারী থাকবে। প্রথম হচ্ছে এটা, মানে কমিটিকে এমন ভাবে তৈরি করতে হবে তোমাকে যেন 4 জন অধ্যাপক থাকে। তাহলে অধ্যাপক 4 জন আছে টোটাল, তাহলে 4 জন থেকে 4 জনকে চুজ করে নিতে হবে, বুঝতে পেরেছো? তাহলে 4 জনের মধ্যে থেকে 4 জনকে চুজ করে নিতে হবে, ইনটু 5 জনের কমিটি হয়নি, সাথে একজন গবেষণাকারী থাকে, 6 জন গবেষণাকারী থেকে একজনকে চুজ করে নিতে হবে। তাহলে তোমার 5 জনের কমিটি প্রথম শর্ত অনুযায়ী হয়ে যাবে, বোঝা গেল? বুঝতে পারলো? 6C1 কিন্তু শর্ত তোমাকে আরো দিয়ে দিয়েছে, যদি এটুকুই বলতো তাহলে এটাই आंसर হতো, কিন্তু অথবা দিয়ে আরো শর্ত দিয়ে দিয়েছে, অথবা মানে যোগ, অথবা থাকলে যোগ হবে, অর বা অথবা থাকলে যোগ, ঠিক? কি থাকবে? এবার তোমাকে 5 জনের কমিটি অন্যরকম ভাবে সাজাতে হবে, বলেছে 3 জন শিক্ষানবিশকে নাও এবার 5 জন কমিটি। তাহলে আমি তুমি দেখো শিক্ষানবিশ তো টোটাল 3 জন আছে, 3 জনের মধ্যে থেকে 3 জনকে চুজ করে নিতে হবে, 3C3 চুজ, সি মানে হচ্ছে পছন্দ করা, ঠিক? ইনটু এবার কি করতে হবে? 2 জন অধ্যাপক নিতে হবে। কমিটি তো 3 জনের রয়েছে না, 5 জনের কমিটি, আর 2 জন অধ্যাপক নিতে হবে। অধ্যাপকের টোটাল কালেকশন তোমার কাছে 4টা আছে, 4টা অধ্যাপক আছে, তুমি যে কোনো দুটাকে নিয়ে নেবে 4 জনের মধ্যে। 4 বাস ক্যালকুলেট করো आंसर। তাহলে 4C4 মানে কত? সেম জিনিস থাকলে 1 হয়, 6C1 মানে 6 যোগ 3C3 সেম জিনিস থাকলে 1 হবে, ইনটু 4C2 n ইনটু n minus 1/2 মানে কত? 6 হয়ে গেল, শেষ। তাহলে কত হলো বলো? এইভাবে করে কমিটি তৈরি করতে হয়, বুঝতে পেরেছো কি বললাম? আশা করি 2-4 বার প্র্যাকটিস করলে কমিটি তৈরি করতে পারবে, ঠিক আছে? নেক্সট ল্যাব কনসেপ্ট
কনসেপ্টের নাম হলো আম ভাগ জাম ভাগ। কি আম ভাগ জাম ভাগ, জাম ভাগ সয়দা ভাগ, কনসেপ্টের নাম বুঝতে পেরেছো? মানে ওই যে আম লেখা আছে ওই জন্য আম ভাগ, হ্যাঁ সয়দা ভাগ। আর কি কি আছে বলো? লিচু ভাগ, লিচু ভাগ, কলা কলা ভাগ, লেবু লিচু ভাগ, এখন সিজনে যেগুলো চলছে ওগুলো, লিচু ভাগ, আর কি? কাঁঠাল, বাস বাস কাঁঠাল ভাগ। কাঁঠাল ভাগাভাগি করা যায়, ওটা তো ভাঙতে হয়। ওই তো ভাগা, ওইটাই তো ভাগাভাগি হবে। কাঁঠাল ভাগ, লেবু আপেল ঠিক আছে। এরকম যদি ভাগাভাগি থাকে ভাগ করে নিতে হবে, বুঝতে পেরেছো? ভাগাভাগি করে নিয়ে নিতে হবে। কুড়িটি একই রকমের আম কত উপায়ে 20 জন ব্যক্তির মধ্যে 4 জন ব্যক্তির মধ্যে ভাগ করে দেওয়া যাবে? 20টা আম আছে, তাহলে তোমরা তুই নে, তোমরা না তুই নে, তিনটা তুই নে, চতুর্থ তুই নে, একটা হয়ে গেল। এরকম ভাবে তুমি অনেক রকম ভাবে দিতে পারো। 18 নম্বরটা তুমি ওকে দেখা, 19 নম্বর আমটা ওকে দেখা, এইভাবে করে কত রকম ভাবে করা যেতে পারে, বুঝতে পেরেছো? তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে। দেখো এগুলো কিনা সব কিছু মনে রাখারই ব্যাপার, ঠিক আছে? কিচ্ছু করার নেই, বুঝতে পেরেছো আমি কি বললাম? তবে কনসেপ্ট বেশি নেই, আমি যেগুলো কনসেপ্ট বলবো সেগুলোর মধ্যে থেকে পরীক্ষা হলে আসবে, ঠিক আছে? তাহলে আম ভাগ, জাম ভাগ, সয়দা ভাগ, লিচু ভাগ, কাঁঠাল ভাগ মনে থাকবে তোমার, ঠিক আছে? 20টি একই রকমের আম কতজনের মধ্যে ভাগ করে দিতে হবে বলো? 4 জনের মধ্যে। দেখো n-1 c r - 1 এটাই হচ্ছে সূত্র, n-c r - 1। বই তো খুলে দেখবা, ওখানেও বলা আছে এটাই সূত্র, ঠিক আছে? n-1 c r - 1। তাহলে এখানে কত আছে? 20। তাহলে এখানে 19 c কত গো? 3। চারজন ব্যক্তির মধ্যে ভাগ করে দেওয়া হবে না? কি হবে? ও হ্যাঁ, তাহলে এটাকে এখন ক্যালকুলেট করো, এটা তো জানা নেই। তাহলে কি হবে বলো? n ফ্যাক্টরিয়াল মানে 19 ফ্যাক্টরিয়াল বাই c, তো তাহলে n - r ফ্যাক্টরিয়াল মানে 16 ফ্যাক্টরিয়াল আর একটা r ফ্যাক্টরিয়াল এক্সট্রা হবে। দেখো সূত্র দেখো, বিশেষ নয় সূত্র দেখো বের করো। বিশেষ দেখো তারপর 19 আসবে, তাই না? 19 দিয়ে যেটা ভাগ মিলে যাবে সেটাই অ্যান্সার হবে। 5 × 39 5 × 39 ক্যালকুলেট করো, দেখো ওটাই হবে। বুঝা গেল আমি কি করলাম? দেখলাম 19 দিয়ে তো গুণ করছি আমি জিনিসটাকে, তাহলে উত্তর যেটা বেরোবে সেটা 19 দিয়ে ভাগ মিলবে, বাস বুঝে গেলাম। তাহলে ওটা হবে অ্যান্সার 5 × 95 1 × 19। তাছাড়া তুমি করতে পারো ক্যালকুলেট। 19 × 17 এই 18 × 17 × 16 ফ্যাক্টরিয়াল করে দিলাম একবারে, তারপরের গুলোকে বুঝা গেল? 16 15 14 13 এই দিতে আসবে, 19 থেকে 1 দিতে আসবে, 16 করে 16 ফ্যাক্টরিয়াল করে দিলাম, নিচে 16 কে কাটবো বলে। তাহলে এটা কত হলো? 16 ফ্যাক্টরিয়াল × 3 ফ্যাক্টরিয়াল মানে 6। তাহলে 16 ফ্যাক্টরিয়াল 16 করতে কেটে দিলাম, 3 টেস্ট করে দেখলাম 3 6 18। তাহলে 19 × 51 19 × 51 9 কে 9 9 তো সবগুলো তো আছে। 5 9 45 1 46 4 3 4 5 5 4 4 9 9 পাঁচ আজকে ঠিক আছে।